জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসতেই গায়ে কাঁটা দিল লামিয়ার। চোখ তুলে বাইরে তাকাতেই দেখল বাহিরে আধার নেমে এসেছে। লামিয়া বাঁ হাতের পিঠে থাকা ঘড়িতেই চোখ বোলালো। বিকেল 5:10। শীতের বিকেল। সন্ধ্যা নামে খুব জলদি। সন্ধ্যা 6টায় স্যার পড়াতে আসবে, তাই দ্রুত স্টুডেন্টদের পাঠিয়ে 5:30টার ভিতরে ছুটি দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল লামিয়া। বাসায় ফিরে তাকে আবার রান্না করতে হবে। এটা শুধু আজ নয়, এটা তার রোজকার রুটিন। বিকেলে 2জন স্টুডেন্টকে পড়াতে যায়। একই বাসায় হওয়ায় 2জনকে একত্রে পড়িয়ে 5:30টায় বাসায় ফেরে সে। মাঝে মধ্যে এর আগে ফিরেই নামাজ পড়ে রান্নাঘরে ঢুকে যায়। স্যারের জন্য নাস্তা বানাতে। লামিয়া ইন্টার ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট। ঢাকা মেডিকেল কলেজের 3য় বর্ষের একজন স্টুডেন্টের কাছে পড়ে সে। ছেলেটা চূড়ান্ত মেধাবী, এমনিতেই নম্রভদ্র, বাট প্রচুর রাগী। তাকে কখনো হাসতে দেখেনি লামিয়া। বলা চলে সে হাসেই না। পড়াতে আসে শুধু পড়াই, কখনো একটুও মজা বা হাসাহাসি করে না। মাঝে মাঝে লামিয়ার মনে হয় এই লোক একটা রোবট, হাফ ডাক্তার। তো পড়াতে পড়াতে মনে হয় তার ব্রেন রোবটের ব্রেনের মতো হয়ে গিয়েছে, আর সেখানে সেট করা রয়েছে পড়া শব্দটা। তাই সেই পড়া ছাড়া কিছুই বোঝে না। এমনকি সে তো লামিয়ার দিকে একবারও তাকাইও না। মাঝে মধ্যে লামিয়ার ভীষণ মন খারাপ হয়। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসুন্দরী রমণীয় মনে হয়। কোনো এক কবি বলেছিলেন, শাড়িতেই নারী। লোকে বলে শাড়িতে মেয়েদের অসম্ভব সুন্দর লাগে, পেতনিকেও পরি লাগে। ছেলেরা চোখ ফেরাতেই পারে না। অথচ লামিয়া প্রতিদিন তার স্যারের সামনে শাড়ি পরে ঘুরে বেড়ালেও সে একবারও তাকাবে না। এতটাই বোরিং একটা পার্সেন্ট। তার মতো সুন্দরী মেয়েদের কি শুধু ভাব নয়, সুন্দর ছেলেরাও সীমাহীন ভাব, যার জলজান্ত প্রমাণ তার স্যার। এই যে সে রোজ নতুন নতুন রান্না করে তার জন্য, কিন্তু সে তা খেয়ে একটুও প্রশংসা করে না। অথচ বাসার কেউ সেই রান্না খেলে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে। পুরনো কথাগুলো ভেবে লামিয়ার মন খারাপ হলো। বাসায় ফিরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেল। হাতে 20 মিনিট সময়। এরই মধ্যে কি রান্না করা যায় ভাবতে ভাবতেই কাস্টার্ডের কথা মনে পড়ল তার। ঝটফট ফ্রিজ থেকে দুধ বের করে চুলায় বসিয়ে দিল। দুধ গরম হতে হতে সে ফল কেটে নিল। দুধ গরম হতেই তা থেকে কিছুটা তুলে ঠান্ডা করে নিল। তারপর তাতে কাস্টার্ড পাউডার মিশিয়ে তা চুলোয় থাকা অবশিষ্ট দুধে ঢেলে দিল। তারপর চুলা মিডিয়াম আঁচে তা অনবরত নেড়ে চেড়ে ঘন করে চুলো থেকে নামিয়ে ডাইনিং রুমে চলে এলো। ফ্যানের বাতাসে নেড়েচেড়ে ঠান্ডা করে বাটিতে ফেলে ফল দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিল। মাকে ডেকে বলল, আম্মু, কাস্টার্ড ডিপ ফ্রিজে রেখেছি দ্রুত ঠান্ডা হওয়ার জন্য। স্যারকে আজ কাস্টার্ড আর চা বিস্কিট দিও। সময় কম হওয়ার জন্য বেশি কিছু বানাতে পারিনি। কথা বলতে বলতেই সে আবারও ওয়াশরুমে ঢুকে গেল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বের হতেই তাহনানকে দেখতে পেল। লামিয়া তাকে সালাম দিয়ে মায়ের রুমে চলে গেল। মায়ের আঁচল দিয়ে মুখ মুছে ঘরে ফিরে এলো। খোপায় থাকা ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে পড়ার টেবিলে বসলো। লামিয়া বসতেই তাহনান তার দিকে অঙ্কর বইটা এগিয়ে দিল। একটা অঙ্ক দেখিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, কালকের নিয়মই হবে, ঝটপট করে দেখাও। লামিয়ার মেজাজটাই চটে গেল। এসেই কই ভালো মন্দ জিজ্ঞেস করবে তা না করে বলে কি ঝটপট করে দেখাও। সে বিড় করে বলল, শালা রোবট। তাহনান সঙ্গে সঙ্গেই রাগী দৃষ্টিতে তার দিকে তাকালো আর বলল, কি বললে? লামিয়া থতমত খেল। সে বোঝেনি আজকের গালিটা তাহনান শুনে ফেলবে। সে ইনোসেন্ট মুখ করে বলল, কিছু বলিনি স্যার। তাহনান সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর গম্ভীর স্বরে বলল, ওকে, দ্রুত শেষ করো।
লামিয়া কাঁদো কাঁদো মুখ করে অঙ্ক করাই মন দিল। তখনই নাস্তা নিয়ে রুমে প্রবেশ করলো তার মা। নাস্তার ট্রে টেবিলে রাখতেই আমিরজান বেগমকে তাহনান সালাম দিল। মুচকি হেসে বলল, কেমন আছেন আন্টি? শরীর সুস্থ আপনার? তাহনানের ভদ্রতায় প্রতিবারই খুশি হন আমিরজান বেগম। ছেলেটাকে তার খুব ভালোই লাগে। কি অমায়িক তার ব্যবহার। মনে মনে তাকে নিয়ে গর্ববোধও করেন। ভাবেন তাহনান যে মায়ের সন্তান সে কতই না ভাগ্যবতী। আমিরজান বেগম হাসলেন, হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ বাবা, তুমি ভালো আছো তো? তোমার বাড়িতে সবাই কেমন আছেন? তাহনান আগের মতোই হেসে বলল, জি আন্টি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যাক, আলহামদুলিল্লাহ। লামিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথম রোবটটাকে হাসতে দেখেছে সে। কি সুন্দর তার হাসি, অথচ একটুও হাসে না, যেন হাসলেই কেউ তার প্রেমে পড়ে যাচ্ছে। যত সব ঢং। লামিয়া মুখ ভেঙচি কেটে অঙ্ক করতে লাগলো। আমিরজান বেগম কাস্টার্ড তার দিকে এগিয়ে দিয়ে বলল, কাস্টার্ডটা খাও বাবা, আমি চা নিয়ে আসছি। তাহনান এক চামচ কাস্টার্ড মুখে দিল, তারপর আমিরজান বেগমের দিকে তাকিয়ে বলল, আপনার রান্নার প্রশংসা করতে হয় আন্টি, সত্যি খুবই চমৎকার, একদম আম্মার মতো। লামিয়া অঙ্ক করা বাদ দিয়ে চমকে তাকালো তাহনানের দিকে। আমিরজান বেগম হেসে বললেন, কাস্টার্ড আমি রান্না করিনি বাবা, লামিয়া রান্না করেছে। আমাদের বাসায় রান্না ওই করে। আমি তো বছরের বেশিরভাগ সময়ই অসুস্থ থাকি। আমাকে আর কাজ করতে দেয় কোথায়? একা হাতেই পরিবার, পড়াশোনা, টিউশনি সব সামলাই। কথাটা বলে আমিরজান বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। তার কথা শুনে তাহনান অবাক হয়ে লামিয়ার দিকে তাকালো। এতটুকু মেয়ে একা হাতে এত কিছু সামলায়। আজ তার মায়ের মুখে এই সব না শুনলে তো তাহনান জানতই না। অবশ্য জানবে কিভাবে, সে তো কখনো জানার চেষ্টাই করেনি। তাহনান আড়ালে তপ্ত শ্বাস ফেললেন। দুজনের চোখাচোখি হতেই দুজনাই চোখ ফিরিয়ে নিল। তাহনান আর কথা বাড়ালো না। আজ মিরজান বেগম ও বেরিয়ে গেল। লামিয়া অঙ্ক করার ফাঁকে ফাঁকে আর চোখে তাহনানকে দেখতে লাগলো। একতরফা ভালোবাসা, লুকিয়ে লুকিয়ে দেখা, আড়ালে খবর রাখা, পড়া বোঝানোর সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তাহনানের কথা শোনা, এইসব ছিল লামি আর নিত্যকার রুটিন। এসবের মাঝেই কয়েক মাস কেটে যায়। ধীরে ধীরে সে তাহনানের প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ে। তাহনান তাকে 4টা সাবজেক্ট পড়াতো, সপ্তাহে 5 দিন পড়াতো 1.5 ঘন্টা করে। কিন্তু সময়ের সাথে লামি আর দুর্বলতা বাড়ে, যাতে করে সে তাহনানের সাথে বেশি সময় কাটাতে চায়। তাই সে ইচ্ছে করেই অর্ধবার্ষিকী পরীক্ষাতে ইংরাজি আর আইসিটিতে খারাপ করে। যেই রেজাল্ট দেখে আমিরজান বেগম কারণ জানতে চাইলে সে বলে, 2টা সাবজেক্ট খুব কঠিন আম্মু, আমি একা পারছি না, টিচার লাগবে। লামিয়ার কথা শুনে তার মা রাজি হয়ে যান, বলেন, ঠিক আছে, আমি টিচারের খোঁজ করছি। মায়ের কথাটা লামিয়ার ঠিক পছন্দ হলো না। সে আমতা আমতা করে মাকে বলল, আলাদা টিচারের প্রয়োজন কি আম্মু? তাছাড়া এত টিচারের কাছে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট না করে একজনের কাছেই পড়ি। স্যারের পড়ানোর সিস্টেমটাও ভালো, তিনি সহজেই বোঝাতে পারেন। তোমরা বরং স্যারকে বেতন বাড়িয়ে দিও, তাকেই বলিও ইংরেজি আর আইসিটিটাও পড়িয়ে দিতে। লামিয়া কথাটা বেশ যুক্তিযুক্ত মনে হলো আমিরজান বেগমের। সে তার কথাই রাজি হয়ে গেল, বলল, আচ্ছা, আজকে আসলে আমি কথা বলবো। লামিয়া খুশিতে আত্মহারা হয়ে মাকে জড়িয়ে ধরল, উত্তেজিত কণ্ঠে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লামিয়ার এমন অদ্ভুত আচরণে ভ্যাবাচাকা খেল আমিরজান বেগম। সে বোকা বোকা চোখে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া পরবর্তী পরিস্থিতি আন্দাজ করতে পেরে মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আসলে এই পরীক্ষায় যতটা ক্ষতি হয়েছে পরের পরীক্ষাতে তা পুষিয়ে যাবে, সেটা ভেবেই আনন্দ লাগছে আর কি। কথাটা বলে লামিয়া বোকা হেসে সেখান থেকে ছুটে পালালো। আমিরজান বেগম মেয়ের অদ্ভুত আচরণ দেখে বোকার মতো চেয়েই রইলেন তার যাওয়ার পানে।
কেটে গেল আরও 1 সপ্তাহ। তাহনান এখন রোজ লামিয়াকে 2 ঘন্টা পড়ায়। গ্রুপ সাবজেক্ট এর পাশাপাশি সে ইংরাজি আর আইসিটিও পড়ায়। লামিয়াও এখন মহা খুশি, পড়াশুনোও বেশ ভালোভাবেই করে সে। কিন্তু সব ঠিক থাকলেও দিনকে দিন তার পাগলামো বেড়েই চলেছে। আগামীকাল তাহনানের জন্মদিন। লামিয়ার মাথায় অনেক প্ল্যান, অনেক কিছু করবে বলে ভেবে রেখেছে, কিন্তু মাকে কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না, কারণ সে চায় না তার মা তাকে সন্দেহ করুক আর তাহনানের কাছে পড়া বন্ধ করে দিক। শত হোক, এই যুগের বাবা মা খুব চালাক, সেই সাথে সতর্ক। কোনো ইয়াং টিচার দিয়ে মেয়েদের পড়ায় না, সেই হিসাবে তার তো কপাল ভালো যে সে তাহনানের মতো একজন মানুষের কাছে পড়তে পারছে। যদি পড়ার ওছিলাই তাদের দেখা না হতো, তবে তো লামিয়া এত ভালো একজন মানুষের দেখাই পেত না। এই জন্য বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাগ্যিস লামিয়ার কাজিন এর কাছে লামিয়ার টিচার খুঁজে দিতে বলেছিল তার মা। সেই সময় তাহনানও তাকে টিউশনের কথা বলেছিল, যেহেতু তারা একই মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং স্নিগ্ধ তাহনান সম্পর্কে জানে, তাই কোনো রকমের ভাবনা চিন্তা ছাড়াই তাহনানকে লামিয়ার কথা বলে। তাহনান ও পড়াতে রাজি হয়ে যায়। সেদিন তাহনান লামিয়াকে প্রথম পড়াতে আসে। সেদিন লামিয়া তাহনানকে দেখে ভীষণ অবাক হয়েছিল। তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, ছেলে মানুষ এত সুন্দর হয় বুঝি? তার মনে হচ্ছিল তাহনান দেখতে যত সুন্দর, তার কথাও ঠিক ততটাই সুন্দর হবে। সে নিশ্চয়ই খুব মজার মানুষ হবে। কিন্তু লামিয়ার প্রথম দুটো ধারণা ঠিক থাকলেও পরের ধারণাটা তাহনান পুরোপুরি মিথ্যে করে দিয়ে সেই প্রথম থেকেই গম্ভীর। প্রয়োজনের বাহিরে কোনো কথা নেই, মজা করা তো দূরের কথা, তবে প্রয়োজনে যতটুকু কথা বলে খুব সুন্দর করে বলে। প্রথম তাহনানকে লামিয়ার খুব ইচ্ছে হতো তাহনানকে জিজ্ঞেস করা যে আপনি কি রোবট, কিন্তু ভয় পেত না। তাহনান কখনো তাকে বকে বা মারেনি, তবুও সে তাকে জমের মতো ভয় পায়।